দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে সচিবালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় মহাসচিব ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় সব দিক বিবেচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর এই ঘোষণা গণমাধ্যমের সামনে তুলে ধরেন রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। রাজনীতিতে নরম ভাষা, স্থির কণ্ঠস্বর, স্বচ্ছ ভাবমূর্তি ও দলের বিশ্বস্ততার প্রতীক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫ দশকেরও বেশি সময় ধরে আন্দোলন, সংগ্রাম, সংসদীয় রাজনীতি, কারাবরণ এবং দুঃসময়েও দৃঢ় হস্তে দলের হাল ধরে রাখার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাজনীতির অন্যতম এই মুখপাত্র। তাই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুধু বিএনপির কাছে নয়, সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য এক ব্যক্তির নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রিক্সা চালায় আমাদের ছেলেরা, এই ভয়াবহ পরিস্থিতি আমরা ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি গুম করে দেয়। ঠাকুরগাঁয়ে সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শৃঙ্খলা, ন্যায়বোধ ও দেশপ্রেমের শিক্ষা অর্জন সবটুকুই পারিবারিক সূত্রে। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতক উত্তর ডিগ্রি অর্জন করেন মির্জা ফখরুল। ১৯৬০ দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অভিযাত্রা শুরু হয় মির্জা ফখরুলের। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা ফাঁসিতে ঝুলতে হবে। ১৯৬৯ সালে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ৯০ দশকের শুরুর দিকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় যোগ দেন বিএনপিতে। ১৯৯২ সালে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আওয়ামী লীগ হচ্ছে সেই দল, সেই সন্ত্রাসী যা অন্য কাউকে সহ্য করতে পারে না। ঢাকা কলেজে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু ১৯৭২ সালে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে ১৯৭৯ সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই রাজনীতিবিদ। আমরা বাংলাদেশে ১ ইঞ্চি মাটি আমরা কাউকে দেওয়া করব। ২০০৯ সালে পঞ্চম জাতীয় কাউন্সিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন ২০০১ সালে। ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করা মির্জা ফখরুল পূর্ণাঙ্গ দায়িত্ব পান ২০১৬ সালে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার গণতান্ত্রিক লড়াই সবার প্রশংসা পায়। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েও শপথ নেননি মির্জা ফখরুল। রাজনীতির কঠিন বাস্তবতায় সহিংসতার বদলে রাজনৈতিক সমাধানে অটল থাকা তার রাজনৈতিক শিষ্টাচারের বহিঃপ্রকাশ। আগামীকাল সকাল সন্ধ্যা ৮টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নাম লিখতে যাওয়া মির্জা ফখরুলের কাছে তাই রাষ্ট্রের প্রত্যাশা অনেক বেশি। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
এদিকে বিরোধী দল মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মনোনয়ন জমা দেওয়া হয়। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বাইরে গিয়েও ভোট দেওয়ার সুযোগ পেত বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বলেন, সরকার চাইলে অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন এখনও সম্ভব। বিএনপির গণতন্ত্র চর্চা নিয়ে তিনি বলেন, সচিবালয়ের রাজনৈতিক বৈঠকের পরই বোঝা যায় তারা কিভাবে গণতন্ত্রের চর্চা করে, আর তাদের গত 5 মাসের কার্যক্রমেও বোঝা যায় তাদের পথচলা বিগত সরকারের মতোই। সত্তর অনুচ্ছেদ বলে, যেটা নিয়ে আমরা ঐক্যমত কমিশনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে তার মতামত জাতির সাথে, জনগণের সাথে, দেশের সাথে রাখতে পারে, সে ডোরটা ওপেন করা। তো দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি ওই দল হতে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দান করেন, তবে সংসদে তার আসন শূন্য হবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না। রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে তাদের গণতান্ত্রিক অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণেই রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। পুঁজি, প্রযুক্তি, দক্ষতা এবং বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। বিনিয়োগের পরিবেশ রক্ষা ও সহায়তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের 25 শীর্ষ কোম্পানির প্রতিনিধিদের সাথে বৈঠকে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে সন্তোষ জানিয়ে মার্কিন ব্যবসায়ীরা ঢাকার সাথে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে একসাথে কাজ করার আগ্রহ জানান। জাহিদুর রহমানের আরেকটি রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্রের 25 শীর্ষ কোম্পানির শীর্ষ 50 সদস্যের একটি প্রতিনিধি দল। এতে প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনায় সব রকম সহায়তার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে আলোচনা হয় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে। পাশাপাশি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে উভয় পক্ষ কিভাবে কাজ করতে পারে তা নিয়ে খোলামেলা কথা বলেন তারা। পরে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন আমেরিকার বিনিয়োগকারী প্রতিনিধি দল। In Bangladesh, we bring the top level of managerial and ethical and technological capability. It pleases us no end to have had a wonderful set of meetings with the government of Bangladesh. We have heard the Prime Minister very clearly about his vision for the future of this great country, leveraging the amazing human capital and potential of your great people. We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034. প্রধানমন্ত্রী মুখপাত্র মাহাদি আমিন জানান, বাংলাদেশের চমৎকার ব্যবসা বান্ধব পরিবেশ এবং সরকারের সহযোগিতায় প্রতিনিধি দল সন্তুষ্ট। 25টি কোম্পানি থেকে আজকে টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। তিনি বলেন, এই আলোচনার মধ্য দিয়ে বিশ্বের বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের নবদিগন্তের সূচনা করবে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 2029 সালের মধ্যে জ্বালানি সংকট পুরোপুরি নিরসনে আরও 3টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। পাশাপাশি চলবে নতুন কূপ খননের কাজও। একথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
চলমান জ্বালানি সংকটের জন্য আওয়ামী লীগের 15 বছরের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত সিদ্ধান্তকে দায়ী করেন মন্ত্রী। দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে জ্বালানি সংকট এবং ভবিষ্যতের রূপরেখা নিয়ে সিপিডির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনে ইতিমধ্যে ক্রয়াদেশ দেওয়া হয়েছে। আরও 3টি FSRU স্থাপনে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। ভাসমান এলএনজি টার্মিনালগুলোর কার্যক্রম পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আমরা তো এসে দেখলাম না কোথাও কোনো কূপ খননের তারা শুরু করেছে, বরঞ্চ আমরা এসে দ্রুত যত পারছি বাপেক্সকে দিয়ে আমরা কূপ খনন শুরু করেছি আমরা, এবং বাপেক্সকে স্ট্রেনথেন করার জন্য আরো 2টো রিগ কেনার অর্ডার দিয়ে দিয়েছি আমরা। তো অনুসন্ধান যদি না থাকে, এই গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, যে ওই ইম্পোর্টের জন্য যদি ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক মতো করতো, 2টা অফিসার ওই জায়গায় যদি 4টে অফিসারে বসাতো, তাহলে আমি মনে করি যে আজকে এই সমস্যাটা আমাদের দেখতে হতো না। নতুন করে 12টি জেলায় বেল বন্ড সেবা চালু করেছে আইন মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংশ্লিষ্ট 12 জেলার বিচারকগণ, আইনজীবীরা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন। বর্তমানে এই সেবা 16টি জেলায় চালু আছে। এসব জেলায় ইতিমধ্যে 1,20,000 মানুষ এই সেবা গ্রহণ করেছে বলে জানান আইনমন্ত্রী। একজন আসামির বেল বন্ড জমা দিতে আগে 12টি ধাপ পার করতে হতো, এখন সেটি একটি ক্লিকেই করা সম্ভব বলে উল্লেখ করেন মন্ত্রী। আগে 16টির সাথে এই বেল বন্ড কর্মসূচিতে আমাদের আরও 12টি জেলা সংযুক্ত হলো। এই সংযুক্তিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। বেল পাওয়ার পরে ওই বেল বন্ড কারাগার পর্যন্ত পৌঁছতে মুক্তি পাওয়া পর্যন্ত 12টা ধাপ লাগতো। সেখান থেকে ম্যাজিস্ট্রেট সাহেব অর্ডার করছেন জামিনের, একটা বেল বন্ড জমা দিলেন আপনার স্মার্টফোন দিয়ে, ওখান থেকে একটা OTP আসবে, অ্যান্ড ইট ইজ ডান। আগামী 16 থেকে 30 আগস্ট জাতীয় মৎস্যপক্ষ 2026 পালন করা হবে। 16 আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে এই পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। জানান, এই অনুষ্ঠানে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেওয়া হবে। 3 মাসের মধ্যে রাজধানীর 50টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক ট্রাফিক সিগন্যাল বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন করছে সরকার। রাজধানীর শাহবাগ মোড়ে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল উদ্বোধন শেষে এসব কথা জানান তিনি। ট্রাফিক সিস্টেম আধুনিকায়নের পাশাপাশি নগরবাসীকে আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, শিগগিরই ব্যাটারি চালিত অটোরিকশা ও ফিটনেসবিহীন গণপরিবহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। দীর্ঘ অপেক্ষার পর ভোলায় জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। এতে ইলিশের দাম কমে আসবে বলে আশা জেলে ও ব্যবসায়ীদের। ঘাটে ইলিশের প্রাচুর্যে সরগরম হয়ে উঠেছে মাছের আড়তগুলো। নিম্নচাপে নদী উত্তাল থাকায় সাগরে বড় ট্রলার যেতে পারছে না। ঘাটে বাধা রয়েছে বেশিরভাগ বড় ট্রলার। তবে মেঘনা নদীতে ছোট ট্রলারগুলোতে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। এভাবে ইলিশ আহরণ হলে মাছটি অনেকটাই ক্রেতাদের নাগালে থাকবে বলে জানান মৎস্য ব্যবসায়ীরা। এছাড়া জেলেরাও ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা তাদের। এর আগে মাছ ছিল না, মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা হইলো মাছ পায়, মোটামুটি বাজার খরচা দিয়ে ক্লিয়ার হয়। যদি মোটামুটি আল্লাহর মধ্যে এইভাবে মাছ থাকে তাহলে আমরাও মোটামুটি ভালো থাকবো, জেলেরও ভালো থাকবো। রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি এবং 11 দলীয় ঐক্য। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। আর এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের পক্ষে 2টো মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার বাধা ৭০ অনুচ্ছেদ বাতিল না করার সমালোচনা করে ১১ দল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মির্জা আলমগীরের হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এরপরই মন্ত্রিত্ব, সংসদ সদস্য এবং দলের সব পদ ছাড়েন মির্জা আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। এখন নিয়ম রক্ষান্ন হয়তো আপনি বলতে পারেন তাদের এই কটা ভোট ফেল করবো জেনে শুনে। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে। এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে সকালে ১১ দলের সমন্বয়কারী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি দল যায় কমিশনে। নিজেদের প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র জমা দিয়ে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, গণভোটের আদেশ বাস্তবায়ন না হওয়ায় দেশ যোগ্য রাষ্ট্রপতি নাও পেতে পারে। গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নেই। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট দেবেন সংসদ সদস্যরা। ওই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে ঘরে বাইরে গ্যাস সংকটের মধ্যেই বিদ্যুতের লোডশেডিংও বেড়েছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিল্প কারখানার উৎপাদন কমতে শুরু করেছে। অন্যদিকে গ্যাস সংকটে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার সব শিল্প কারখানা। কুমিল্লায় সিএনজি স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করা হয়েছে মাত্র ১৪৮ মিলিয়ন ঘনফুট, যা চাহিদার তুলনায় ১/৩। ফলে আবারও তীব্র গ্যাস সংকটে পড়েন চট্টগ্রামের মানুষ। বাসাবাড়ি, সিএনজি রিফুয়েলিং স্টেশন, বিদ্যুৎ কেন্দ্রে এর প্রভাব পড়েছে বেশি। জ্বালানি সংকটের কারণে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় লোডশেডিং বেড়েছে অস্বাভাবিক হারে। গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে ভোগান্তি বেড়েছে। ২৬ ঘন্টা পরে গ্যাস পাইছি, আজকে মনে করেন যে ১৭-১৬ ঘন্টা অলরেডি হয়ে গেছে এখানে মোট, কালকে থেকে এখনো গ্যাস পাইনি। আমাদের কি সংসার নাই, আমাদের কিছু নাই, কোম্পানি তো বুঝতেছে যে গাড়ি চলতেছে। গ্যাসের সরবরাহ কমায় শিল্প, বাণিজ্যিক এবং আবাসিক গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে বেশি। উৎপাদন কমে গেছে বন্দরনগরীর শিল্প কারখানাগুলোতে। গত কয়েকদিনের গ্যাস সংকটের ফলে দেশের শিল্প উৎপাদন যেমন ব্যাহত হয়েছে, জনদুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। দেশের শিল্প উৎপাদন যেন ব্যাহত না হয় সেটাকে গুরুত্ব দিয়ে সরকার অতি সত্বর এই সমস্যার সমাধান করবে বলে আমরা আশা করছি। ব্রাহ্মণবাড়িয়াতেও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে আবাসিক এলাকা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে। বুধবার দুপুর থেকে জেলার সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরোপুরি বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। সে সাথে আবাসিক গ্রাহকদের গ্যাস না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। আজকে 2 দিন ধরে একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই। আমরা গ্যাসের কারণে আজকে 2 দিন যাবত পাক শাক করার মতো কোনো অবস্থায় গ্যাস নাই। যতগুলো ড্রাইভার দেখতেছেন মনে হয় কালকে আসছে দুপুর 11টার সময়, এখন পর্যন্ত আজকে দুপুর প্রায় 12টা 12:30 হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ যেতে পারছে না। অন্যদিকে গ্যাস সংকটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সিএনজি চালিত ছোট যানবাহনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা করেও ছোট বাহন না পেয়ে অনেককে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। জামালপুরে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও নতুন করে সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করেছেন সিএনজি অটোরিকশা চালকরা। প্রশাসনের আশ্বাসে 2.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
সকালে শহরের বাইপাস মোড় এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে জামালপুর টাঙ্গাইল জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি চালকরা। এতে জামালপুরের সাথে টাঙ্গাইল ও ঢাকা সহ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। সিএনজি চালকরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং নতুন ফিলিং স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন তারা। কক্সবাজারে বাস ও জিপের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলার খুঁটাখালীতে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, খুঁটাখালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি জিপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হন। গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। অন্যদিকে সকালে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত ও শিশুসহ 6 জন আহত হয়েছে। গাজীপুরে জুয়া খেলার সময় একদল দুর্বৃত্তের হামলা ও গুলির শব্দে আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে 1 জন নিখোঁজ হয়েছেন। পুলিশ জানায়, বুধবার রাতে শহরের কারখানা বাজার এলাকায় তুরাগ নদীতে কয়েকজন ব্যক্তি নৌকায় জুয়ার আসর বসায়। হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা সেখানে গুলি ছোড়ে। এ সময় আতঙ্কিত হয়ে জুয়ারিরা নদীতে ঝাঁপ দেয়। পরে অন্যরা তীরে উঠতে পারলেও মোয়াজ্জেম হোসেন নামে 1 জন নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে তরিকুল ইসলাম হত্যা মামলায় 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে 20,000 টাকা অর্থদণ্ড ও অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লাইলা শারমিন এই কারাদণ্ড দেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের পরিবারের সাথে আসামিদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে 2009 সালে 30 অগস্ট আসামিরা সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে 14 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তদবির দুর্নীতি নয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর 28তম সিপাহী রিক্রুটমেন্ট অনুষ্ঠানে যোগ দেন বাহিনী প্রধান। পরে প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি আরও বলেন, আনসার বাহিনীতে নিয়োগে আরও বিভিন্ন পর্যায়ে অনৈতিক চর্চা ছিল। ভবিষ্যতে এর কোনো সুযোগ থাকবে না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাহিনীতে সংস্কার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির সহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয় ব্রিফিংয়ে। সবার জন্য অবাধ তথ্য প্রবাহের যে আগে যখন এই রিক্রুটমেন্ট হতো, দেয়ার ওয়াজ নো মনিটরিং সিস্টেম, এবং বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন ধরনের আপনারা জানেন যে অনুরোধ আসে যে আমরা মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই নিব ম্যাথ। এই বছর ইনশাল্লাহ যারা হচ্ছে আপনারা দেখবেন সব গরিবের ছেলে, যে জীবনে কল্পনাও করে নাই। সাভারের আশুলিয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম সানভি সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায় উত্ত্যক্ত করত বখাটেরা। গত 10 অগস্ট স্কুলে যাবার পর থেকে নিখোঁজ রয়েছে মেয়েটি। এ ঘটনায় শিক্ষার্থীর মা সম্প্রতি মামলা করলে এনসিপি নেতা সহ 2 জনকে গ্রেফতার করা হয়। অপহরণে জড়িত অন্যদের গ্রেফতার এবং কিশোরীকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটে ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী এবং গৃহ পরিচারিকা খুনের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করা হয়। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বক্তারা। একজন গ্রেফতার হলেও এটি শুধু প্রেম ঘটিত ব্যাপার নয় উল্লেখ করে রহস্য উদ্ঘাটনের দাবি জানানো হয় প্রতিবাদ কর্মসূচি থেকে। গতকাল সিলেটের রায়নগর মিতালি আবাসিক এলাকার বাসা থেকে ব্যবসায়ী এম এ সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহ পরিচারিকার লাশ উদ্ধার করে পুলিশ। পদ্মার পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকায় নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সময় উপযোগী উদ্যোগের অভাব এবং পদ্মার তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন স্থানীয়রা। ইতোমধ্যে কাথুরিয়া এলাকায় সড়ক ও বিদ্যুতের খুঁটি সহ প্রায় 150 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে আশেপাশের এলাকার
প্রায় 1000 পরিবার। ইতোমধ্যে 25টি বসতঘর ও 7টি দোকান ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙন ঠেকাতে পাউবো জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে। নাটোরের লালপুর বাগাতিপাড়ায় ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর সরকারি দলের কর্মীদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। বিকেলে গণমাধ্যম কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে সেখানে মানববন্ধনে পুলিশের নীরব অবস্থানের সমালোচনা করে 72 ঘণ্টার মধ্যে লালপুর ও বাগাতিপাড়া থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বক্তারা। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব পদ ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিত্ব থেকেও করেছেন পদত্যাগ। ফলে খালি হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বিএনপি মহাসচিবের পদ। কে হচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী আর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বই বা যাচ্ছে কার হাতে? এ নিয়ে রাজনীতির মাঠে কৌতূহলী প্রশ্ন। সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন খান আলামিন। বিএনপির 48 বছরের ইতিহাসে দীর্ঘ 1.5 দশক মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2007 সালে 1/11 সরকারের সময় যখন বিএনপির চরম দুর্দিন, তখন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার দেলোয়ার হোসেন। কখন কি কর্মসূচি নেব বা নেওয়া সম্ভব হবে সেটা আমরা আমাদের দলীয় ফোরামের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা স্থির করব। 2008 সালের নির্বাচনের পর থেকে বিরোধী দলের বিএনপি সরকারের নানা দমন পীড়ন ও জেল জুলুমের শিকার হয়ে 2011 সালে মৃত্যুবরণ করেন খন্দকার দেলোয়ার। দলের দুঃসময়ে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। 2014 সালের একতরফা নির্বাচন প্রতিহতের আন্দোলন ও 2015 সালে অবরোধ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মির্জা ফখরুল। বারবার স্বৈরাচারের রোষানলে পড়ে মামলা, হামলা ও জেল জুলুমের শিকার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 2016 সালের জাতীয় কাউন্সিলে হন দলের 7ম মহাসচিব। তারপর 2018 সালের দিনের ভোট রাতে এবং 2024 সালের দামি ভোটের বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন মির্জা ফখরুল। সাজানো মামলায় বেগম খালেদা জিয়া কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় আন্দোলনের হাল ধরেন তিনি। দীর্ঘ 10 বছর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এবার রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হয়ে ছেড়েছেন মহাসচিবের পদ। তবে এখানে রয়েছে গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক প্রশ্ন। বিএনপির গঠনতন্ত্রে স্থায়ীভাবে ভারপ্রাপ্ত মহাসচিব নামে কোনো পদ নেই। মহাসচিব নির্বাচিত হন জাতীয় কাউন্সিলের মাধ্যমে। ফলে কাউন্সিলের আগে দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে কাউকে সাময়িক দায়িত্ব দেওয়া হলে সেটি হবে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে। আর সেই অন্তর্বর্তী দায়িত্বের আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দুজনের নাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ এবং সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রিজভীকে আলোচনায় নিয়ে এসেছে। অন্যদিকে সালাউদ্দিন আহমেদের রয়েছে স্থায়ী কমিটির সদস্য হিসেবে নীতি নির্ধারণী পর্যায়ের অভিজ্ঞতা। তবে শুধু দলের মহাসচিবের পদ নয়, মির্জা ফখরুলের বিদায়ে পরিবর্তন আসবে স্থানীয় সরকার মন্ত্রণালয়েও। এখানেও আলোচনায় শীর্ষে সালাউদ্দিন আহমেদের নাম। দলীয় বিভিন্ন সূত্র এমনই ইঙ্গিত দিচ্ছে। সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে পরিবর্তন। সম্ভাব্য রদবদলের আলোচনায় রয়েছে বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনির নাম। স্যানিটেশনের উপর প্রচুর কাজ করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের নতুন পৃষ্ঠা শুরু হতে যাচ্ছে রাষ্ট্রপতি ভবনে। আর তার বিদায়ে বিএনপির সাংগঠনিক নেতৃত্ব ও সরকারের মন্ত্রিসভায় যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে সামনে আসছে একাধিক নাম। তবে শেষ সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির নীতি নির্ধারণী মহলের। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। শুধু ভারত নয়, সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। কথা বলেছেন প্রধানমন্ত্রী ভারত সফর নিয়েও।
তিনি জানান ভারত সহ সকল দেশে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বাংলাদেশ ইতিবাচক। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এখনও চূড়ান্ত হয়নি। দুই দেশের প্রধানের দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন দেশে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি থাকায় এখনও ভারত সফরের দিন তারিখ চূড়ান্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন কাজে উনি এখন ব্যস্ত আছেন এবং অন্যান্য ভারত সফর সহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সাথে আলোচনা করে সেটা ফাইনাল হবে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে। পশ্চিমবঙ্গে মসজিদগুলো থেকে মাইক সরানো হয়েছে কিনা রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতনু ব্যানার্জি ডিভিশন বেঞ্চ এ বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চান। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইক সরাতে পুলিশের কথিত নির্দেশকে চ্যালেঞ্জ করে করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে এমন প্রশ্ন তোলে আদালত। জবাবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থেকে তথ্য নেওয়ার জন্য সময় চান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। পরে আদালত আগামী 18 আগস্ট মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করে। মামলাকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন নির্ধারিত শব্দসীমা মেনে মসজিদে মাইক ব্যবহার করা যেতে পারে। গত সোমবার আইনজীবী দানিশ ফারুকি মামলাটি দায়ের করেন। তার অভিযোগ মসজিদ থেকে মাইক খুলে নিতে কোনো নোটিশ ছাড়াই মৌখিক নির্দেশ দেয় পুলিশ। হাসান মাহমুদের বোলিংয়ে ডারউইন টেস্টে জয়ের স্বপ্ন দেখছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, কিন্তু সেজন্য শর্ত জুড়ে দিয়েছেন তিনি। অভিজ্ঞ ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে এবং পেসারদের দ্বিতীয় ইনিংসে বল করতে হবে আরও নিয়ন্ত্রণের সঙ্গে, তবেই দেখা মিলতে পারে অসাধারণ কিছু। আমি তো জয়ের স্বপ্ন দেখছি। আসলে প্রথম দিন পরে খেলে আমাদের ডিসিপ্লিনটা ঠিক থাকতে হবে, আমাদের প্রসেস ঠিক থাকতে হবে। আমরা যদি সেই ডিসিপ্লিন ঠিক থাকি, আমরা যদি ব্যাটাররা যদি তাদের বেস্টটা ব্যাটিং করে এবং এই টিমের সাথে আমাদের বেস্ট ব্যাটিংই করতে হবে। তো আমার বিশ্বাস যে যেইভাবে মমিনুল এবং তানজিদ শেষ করলো আজকের দিনটা, কালকে সকাল থেকে যদি ভালো একটা শুরু হয় আমরা ইনশাল্লাহ, এখনও 4 জন ব্যাটসম্যান আছে যারা ক্যাপেবল 100 বড় ইনিংস খেলার। তা আমি মনে করি যে প্রথম ইনিংসটা এই জন্য ইম্পর্টেন্ট, আমরা যারা লিড নিতে পারি তাহলে আমরা অলওয়েজ ডিক্টেট করতে পারবো এই ম্যাচটা।